নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের এই মানুষের ভাষার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার কারণ ঠিক গতকালের এপিসোডে আমি এই মানুষের ভাষার তরফ থেকে একটি বিষয় উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম বিজেপি পারবে যদি এই কয়েকটি বিষয় তারা মাথায় রাখে। সেখানে গত 2024 সালে যে লোকসভা নির্বাচন, তাতে এই শুভেন্দু অধিকারীর বিপুল পরিশ্রম, বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও কেন ফলটা অতটা ভালো হয়নি সেই কারণগুলোকে আমি উল্লেখ করেছিলাম। এবং আজকে মাননীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তার প্রেস কনফারেন্সে ঠিক ওই সেই বিষয়গুলোকে উল্লেখ করলেন এবং করে বললেন যে না, এবারে আর ওই দু নম্বরই হতে দেব না। এবং স্পেসিফিক্যালি সেই জিনিসগুলোকে তিনি উল্লেখ করলেন, যে অসঙ্গতিগুলো আমরা আমাদের মানুষের ভাষার তরফ থেকে আমি গতকাল এপিসোডে উল্লেখ করেছিলাম। এবং সেইগুলো তিনি বললেন যে আগামী দিনে তার কাছে অনেক কিছু আছে এই ঘটে যাওয়া রিগিং নিয়ে, সেগুলো তিনি ফাঁস করবেন। আজকের এপিসোডে আপনাদেরকে আর একটা বিষয় উল্লেখ করতে চাইছি। যারা বয়সে অপেক্ষাকৃত নবীন, এটাও আমি গতকাল বলেছিলাম, যারা 70-এর দশক দেখেনি, যারা 80-র দশকটাকে দেখেনি, যারা 90-এর দশক দেখেনি, মানে কংগ্রেস ভার্সাস সিপিএম ভার্সাস কংগ্রেস, মানে সিপিএম শাসক, কংগ্রেস বিরোধী দল, তার আগে কংগ্রেস শাসক, যুক্তফ্রন্ট এবং সিপিএম তার বিরোধী দল, এই সমস্ত আন্দোলনগুলো দেখেনি। এবং তারও পরে যারা সিপিএম ভার্সাস, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ভেঙে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করলেন এবং আন্দোলন শুরু করলেন, সেই সিপিএম ভার্সাস তৃণমূলের চরম আন্দোলন, সেগুলো অনেকে দেখেননি বয়সে নবীন হওয়ার কারণে। আজকে যারা পুরনো আছেন তারা তো সবাই জানেন বিষয়গুলো, কিন্তু যারা নবীন আছেন তাদের জন্যও এই জিনিসগুলো জাস্ট উল্লেখ করছি মাত্র। কি সেটা? এটা মনে রাখতে হবে যে এক সময় সিপিএম বা বাম ফ্রন্ট গভর্নমেন্ট জ্যোতি বসুর নেতৃত্বাধীন, এবং জ্যোতি বসু যখন বয়সের কারণে অবসর নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে এই দায়িত্বটা, মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করলেন, এই যে পরিবর্তনটা ঘটল, এই পরিবর্তনের মাধ্যমে বামফ্রন্ট চেয়েছিল যে প্রতিষ্ঠান বিরোধী যে মনোভাব, গতকাল সেটা উল্লেখ করেছিলাম, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, অনেক দিন ধরে কোনো একটি সরকার ক্ষমতায় থাকলে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ধীরে ধীরে সরকারের বিভিন্ন কাজ সম্পর্কে সমালোচনা, ক্ষোভ, অসন্তুষ্টি, এগুলো জমা হওয়াটাকেই বলা হয় অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। সেটা জমা হচ্ছিল এবং বামফ্রন্ট সেটা ভেবেছিল যে জ্যোতি বসু গভর্নমেন্টের হাত থেকে জ্যোতি বসু যদি সরে যান এবং একটি নতুন মুখ বুদ্ধদেব ভট্টাচার্যকে আনা যায়, তাহলে বোধহয় এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে অনেকটাই রোধ করা যাবে। এবং পরবর্তীতে আমরা জানি যে বুদ্ধদেব ভট্টাচার্যের একটু অন্য ধরনের রাজনৈতিক অবস্থান, শিল্পের জন্যে তার পদক্ষেপ, সিঙ্গুর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সিঙ্গুরের যে জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরবর্তীতে নন্দীগ্রাম থেকে নেতাই থেকে শুরু করে বহু আন্দোলন। ভাগ্যক্রমে এই ধরনের নেতাদের খুব চোখের সামনে থেকে, কাছ থেকে তাদেরকে দেখবার সৌভাগ্য হয়েছে। গৌতম দেব, প্রয়াত সুভাষ চক্রবর্তী, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সহ আরও বহু বাম নেতাদের
একদম চাক্ষুষ করবার সৌভাগ্য হয়েছে। শুধু তাই নয়, মানে তাদের বিভিন্ন রকম কর্মসূচির সেই কর্মসূচিকে কভার করা, সেটারও সৌভাগ্য হয়েছে। এর মাধ্যম দিয়ে তৎকালীন সময়ে বামফ্রন্টের তাদের যে কর্মীরা, তারা কী ধরনের রাজনীতি করতেন, কীভাবে ভোট পরিচালনা করতেন, এটা অনেক কাছ থেকে দেখবার অনুভূতি আছে বা অভিজ্ঞতা আছে। সেই সূত্র ধরে বলছি একটা কথা, যে যখন 2011 তার ঠিক আগে কিন্তু তৃণমূলের অবস্থা ভালো ছিল না। তার ঠিক আগের অংশটাতে মানুষ ভাবতে শুরু করে দিয়েছিল বামফ্রন্ট সরকার অলঙ্ঘনীয়, ওকে আর সরানো যাবে না। কোনবার? ঠিক 2011 যে বিধানসভাটা হলো তার ঠিক 5 বছর আগের যে বিধানসভা, সেই বিধানসভাতে এবার নয়তো নেভার মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান দিয়েছিলেন, কিন্তু সেটাও ফেল করে গেছিল। এবং মানে গনি খান চৌধুরী তার কেমিস্ট্রি থাকা সত্ত্বেও, তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট ভালো ফল করতে পারেনি। তৎপরবর্তীতে 2011 যে জায়গাটা, 2011 সময়ে তৃণমূল কংগ্রেসের, ভেবে দেখুন ঠান্ডা মাথায়, গালাগাল মন্দ পড়ে, ভেবে দেখুন 2011কে যারা দেখেছে বা তার ঠিক আগের অংশটাতে বামফ্রন্টকে যারা দেখেছে, তৃণমূলকে যারা দেখেছে, তারা বলুন, তারা ভাবুন, তৃণমূলেরও কিন্তু সংগঠন বলে সেই ধরনের কোনো বিষয়বস্তু ছিল না। আজকে যারা খুব বড় বড় নেতা মন্ত্রী, প্রখ্যাত বিখ্যাত, এমনকি গ্রামাঞ্চলের জায়গাতে তাদের নামগুলো পর্যন্ত অনেকে জানতো না যে তারা তৃণমূলের নেতা বা ইত্যাদি, যে কোনো ধরনের ছোট নেতা হোক, বড় নেতা হোক, যাই হোক, সংগঠনই তৈরি হয়নি তৃণমূলের তখন। কিন্তু আন্দোলনটা জারি থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সময় পরপর ইস্যু ভিত্তিক আন্দোলন, পরপর সেই সময় অনেক ধর্মঘট হয়েছে, অনেকগুলি জায়গাতে তিনি বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায়ই চাইতেন। তা সেই প্রসঙ্গটা আলাদা, অন্য এপিসোডে আলোচনা করা যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সেই সময় তৃণমূলের সেই ধরনের সংগঠন কিন্তু ছিল না। যদি ভোট হতো, পৌর ভোট, পঞ্চায়েত ভোট, সেখানে কিন্তু বাম কর্মীরাই রাস্তা দাপিয়ে বেড়াতেন তখনও। এমনকি 2011 যখন ভোট ইলেকশন ডিক্লেয়ার হলো এবং ভোটটা হচ্ছে, তখনও ভেবে দেখুন, মানে ওই যাকে বলে ওই বুথ বলে না, বা ক্যাম্প বলে, যেখানে বসে নামে স্লিপ ক্লিপ দেওয়া হয়, সেই ধরনের কর্মী কিন্তু বা বুথে এজেন্ট দেওয়ার লোক কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল না 2011-তে। কিন্তু মানুষের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছিল যে যাকে খুশি ভোট দেব, কিন্তু বামফ্রন্টকে দেব না। এখানে এই মুহূর্তের বামফ্রন্ট নিয়ে এই মুহূর্তে তারা কি করছেন সেটা সমালোচনা করছি না, আমি ওই সময়কার কথাটা বলছি। যাকে খুশি ভোট দেবো, বামফ্রন্টকে দেব না, এটা একেবারে মানুষের মনের মধ্যে গেঁথে গেছিল। মানে কলা গাছ দাঁড়ালেও তাকে ভোট দেবো, কিন্তু বামফ্রন্টের কোনো সিপিএমের কাউকে বা বামফ্রন্টের অন্যান্য শরিকের কাউকে ভোট দেব না, এই জায়গাটা তৈরি হয়ে গেছিল। কিন্তু তৎসত্ত্বেও অত্যন্ত আত্মবিশ্বাসী বামফ্রন্ট সেই সময়ে, সুভাষ চক্রবর্তীর সম্ভবত তখন প্রয়াণ হয়, এবং গৌতম দেবের নেতৃত্বে, ওই যে বলেছিলাম আগের দিনের এপিসোডে ক্রাউড পুলার, ইয়েস, তার ঠিক পরে কিন্তু গৌতম দেবও একজন ক্রাউড পুলার হিসেবে উঠে আসেন ঠিক সেই সময়টায়। 2000, মানে তার আগে থেকেই তিনি ছিলেন, কিন্তু ওই সময়টাতে যেন সিপিএম বা বামফ্রন্ট গৌতম দেবের তার যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবটাকে যেন সম্বল করে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এটা যারা জানেন সেই সময়টা, সেটা নিশ্চয়ই জানেন। এবং একেবারে হতাশ হয়ে পড়া বাম কর্মী যারা ছিলেন যে না, বোধহয় এবার উল্টে যেতে পারে, তারা হঠাৎ উজ্জীবিত হতে শুরু করেছিলেন গৌতম দেবের বিভিন্ন ভাষণ, বক্তব্য
টিভি শো ইত্যাদির ওপরে ভিত্তি করে। এবং গৌতম দেব তখন একটা কথা বলতেন, ওই মুকুল রায়ের কথা তখন গৌতম দেব উল্লেখ করেছিলেন, বিভিন্ন রকম তৃণমূল কংগ্রেসের কেলেঙ্কারির কথা, এই ভাষাটা উল্লেখ করে তিনি বিভিন্ন টিভি শোয়ে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে তিনি এসে সেগুলোকে এক্সপোজ করবার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা ভোট এসে যাওয়াতে শেষ মুহূর্ত পর্যন্ত সেইটা প্রমাণের জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারেননি এবং সেইখানটাতেই ঘটে গেল ত্রুটি। মাঝখানে ঘটে গেল আরও বেশ কয়েকটি ঘটনা, যেমন নেতাই কাণ্ড। এটা ওই মানুষের ক্ষোভের মধ্যে যেটা ঘুরে দাঁড়াচ্ছিল সেইখানটা একটু ঘৃতাহুতি দিয়ে দিল। কিন্তু আবার বলছি, তৃণমূল কংগ্রেসের সংগঠন যাকে বলে রাজ্য কমিটি বা কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, বুথ কমিটি, জেলা কমিটি, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিন্তু তখন তাদের তৈরিই হয়নি। কেন বললাম এতগুলো কথা? এই জন্যে বললাম। তবে এর মাঝখানে একটা কথা বলি, যে অতি বড় বাম বিরোধী যারা, তারাও একটু সন্দেহে ছিলেন। কেন ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যাদবপুরে যে পরিমাণ জনপ্রিয়তা নিয়ে র্যালি করলেন, সেই র্যালিটা কভার করবার সৌভাগ্য হয়েছিল বা সেখানে দাঁড়িয়ে দেখার অন্তত সৌভাগ্য হয়েছিল। তারা অন্তত এটা ভাবেনি, আচ্ছা ঠিক আছে বামফ্রন্টের খারাপ ফল হতে পারে, আসন কমে যেতে পারে। এটা অত্যন্ত তাত্ত্বিক বাম নেতারাও তখন বলতেন যে আসন হয়তো কমে যেতে পারে, লড়াই কঠিন আছে, কিন্তু হেরে যাবে, উল্টে যাবে গভর্নমেন্ট, এটা হয়তো ভাবেনি। বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বিপুল র্যালি, সেইটা দেখার পর কি কেউ ভেবেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যেতে পারে? মুখ্যমন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি হেরে যেতে পারেন যাদবপুর থেকে, তাও কার কাছে? 21শে জুলাইয়ের নাকি। আমি নাকি কথাটা ব্যবহার করলাম এই কারণে, নানান রকম প্রশাসনিক অসুবিধা থাকে, এই নিয়ে নানান বিতর্ক থাকে, কে বলেছে আপনাকে ওটা কোর্ট কেস চলছে, ওটা নিয়ে আপনি বলতে পারেন না, সেই জন্য নাকি কথাটা বললাম। মনীশ গুপ্ত তৎকালীন সময়ে যে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, সেই মনীশ গুপ্ত, যিনি নাকি বলা হয় যে 21শে জুলাইয়ের গুলির চালনার অর্ডার দিয়েছিলেন, সেই মনীশ গুপ্ত কোথাকার হয়ে দাঁড়ালেন? সেই তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ালেন যাদবপুরে। এবং কার বিরুদ্ধে দাঁড়ালেন? সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়ালেন। আর কি অবাক কাণ্ড, বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেলেন এবং মনীশ গুপ্ত জিতে গেলেন। এইটা সত্যি সত্যি যারা সেই জায়গাটা দেখেছে একটু ভাবিয়েছে। অন্য সব হারগুলো ঠিক আছে, কিন্তু এটা কি করে হলো? কারণ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা মানুষ পারে না এরকম ব্যাপারটা কিন্তু নয়। এত আত্মবিশ্বাসী কোনো শাসক দল কিন্তু হতে পারে না, উচিত না। তখনও সেই বাম কর্মীরা কিন্তু লাগাতার ভোটার লিস্ট নিয়ে, পেন নিয়ে, পেন্সিল নিয়ে ঘষেই যাচ্ছে। ভোট যত আসছে তত তাদের নাম কাটছে, আবার লিখছে। ভোটার লিস্টের নিয়ে স্কুটিনির পর স্কুটিনি, সন্ধ্যের পর সন্ধ্যে স্কুটিনি চলছে পার্টি অফিসে। ভাবতাম শুধুমাত্র পার্টি গণিত কষে ভোট হয় না, ভোট জেতা যায় না। মানুষ শেষ কথা বলে। খেয়াল করে দেখুন, আজকে এখানে বিজেপি সম্পর্কে প্রচুর সমালোচনা আছে। সংগঠন নেই, বিজেপির ইচ্ছা নেই, সেই পরিমাণ তাগিদ দেখা যাচ্ছে না। একা শুভেন্দু অধিকারী সারা দুনিয়া ব্রহ্মাণ্ড জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। সন্ধেবেলায় এখানে তো সকালবেলা আর এক জায়গায় সুকুমার রায়ের একটা সেই অনেকটা একটা গল্পের মতো, গেছো দাদা, সুকুমার রায়ের গল্প, যে এখন তিনি কোথায় থাকেন তিনি নিজেই জানেন না, কখন কোথায় চলে যাচ্ছেন, এত তার স্পিড। এই অংশটা বোঝাতে চাইছি মজার ছলে। তাহলে সেই পরিশ্রমটা কিন্তু অনুরণিত হচ্ছে। এর সঙ্গে ওই যে আগের দিন বলেছিলাম, যদি জঞ্জাল হটাতে পারা যায়, এবং তার থেকে বড় জিনিস, যে জন্যে এতগুলো কথা বললাম, যে মানুষ ভোট দিতে বেরোবে তার আগে ভয় পেয়ে যাওয়া। বহুবারের ওই যাকে বলে
মানে সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে গরুর, যে বোধহয় গোয়ালে আবার আগুন লাগবে। মানুষের মধ্যেকার এই জায়গাটা কিন্তু খুব একটা বড় বিষয়। মানুষ কুঁকড়ে আছে। আমি অনেকগুলো অন্য এপিসোডে বলেছিলাম যে জ্যান্ত ডেড বডি, জ্যান্ত মানে ডেড বডির একটা মানে থাকে, লক্ষণ থাকে যে তার কোনো উদ্দীপনা থাকে না, সেটা ডেড বডির লক্ষণ। কিন্তু জ্যান্ত মানুষটার মধ্যে যদি ডেড বডির লক্ষণ ফুটে ওঠে, মানে তার কোনো কিছুতে কোনো প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা নেই, এইরকম একটা জায়গায় গুটিয়ে কুঁকড়ে গেছে মানুষ, সেই মানুষ ভোট দিতে যাবে কোন সাহসে? এই সাহস জিনিসটাকে ভাবতে বলছি। এই সাহসটা কিন্তু শেষ কথা বলে। এই সাহসের ফলেই বিজেপি সভাপতি এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বলেছিলেন মানুষই কিন্তু বাস্তিল দুর্গ ভেঙে দিয়েছিল। আরও বলি, মানুষই কিন্তু বার্লিন প্রাচীর ভেঙে দিয়েছিল, মানুষই কিন্তু এই 34 বছরের বাম জমানাকে উল্টে দিয়েছিল। তৃণমূলের সংগঠন না থাকা সত্ত্বেও, কোনো সংগঠনই ছিল না তখন, কিচ্ছু ছিল না, বুথে এজেন্ট দেওয়ার মতো জায়গা ছিল না। এবং এই মানুষই ইতিহাসকে পাল্টে পাল্টে দেয়। কিন্তু মানুষ যদি সাহস না পায়, এই সাহসটা যোগায় কে? যেটা তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন তার আন্দোলনের মধ্যে দিয়ে, তার ক্যারিশমার মধ্যে দিয়ে মানুষের মধ্যে সাহস সঞ্চারিত করতে পেরেছিলেন। এবং সেটা একা একজন না, সেটাকে তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন গ্রামে গ্রামান্তরে। মানুষের মধ্যে সেই সাহসের বিশ্বাসটা জোগাতে পেরেছিলেন যে চলো তুমি ওখানে যদি আক্রান্ত হও আমি সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছি। এই জায়গাটা শুভেন্দু অধিকারীর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে, যদি তার সাথে আরও অনেক কিছু তাদের সংগঠনের অনেক জায়গাগুলো যোগ হয়। এবার এখানে লাস্ট একটা অংশ, সেটা হচ্ছে এক ব্যক্তিকেন্দ্রিক কোনো দল, সেখানে সিদ্ধান্ত খুব দ্রুত বেগে হয়। কোথাও একটা গণ্ডগোল হলো, ব্যক্তিকেন্দ্রিক দলের ক্ষেত্রে কি হয়, এই চলে যাও ওখানে, ওখানে যাও, ওখানে গিয়ে এই করো, মিটিয়ে দাও, এই এসে আমাকে রিপোর্ট দাও, মুহূর্তের মধ্যে ব্যাপারটা ঘটে গেল। আর রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রে, সেটা সিপিএম এবং বিজেপি, এটা আমি আগের অনেকগুলো এপিসোডে বলেছি, যে একটু মন্থরতা ঘটে যায়। যে কোনো একটি ঘটনা ঘটলো, সেই ঘটনাটা বুথ লেভেলে আলোচনা হবে, তারপরে জেলা লেভেলে আলোচনা হবে, তারপর সেটা রাজ্য লেভেলে আলোচনা হবে, তারপর সেটা কেন্দ্রীয় লেভেলে আলোচনা হবে, আবার সেই আলোচনার সিদ্ধান্ত পরপর নামতে নামতে যখন এসে পৌঁছবে, ততক্ষণে সেখানে সেই গণ্ডগোলও মিটে গেছে, গিয়ে সেখানে ফুল গাছ পোতা হয়ে গেছে। এই জায়গাটা একটু ভাবার জায়গা, যে গতি আনা, সিদ্ধান্তের গতি আনা। সিদ্ধান্তের গতিহীনতা থাকলে মানুষের মধ্যে ভয়টা বা হতাশাটা জন্মায়। আর একটা মোক্ষম জিনিস বলি, একটু আপনারা ভেবে দেখুন, অভয়া কাণ্ডে যেভাবে বিপুলভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, কাউকে ডাকতে হয়নি। সে যে রাজনৈতিক দল যেভাবেই ডাক দিক না কেন, আলাদা আলাদাভাবে ডেকেছে। মানুষ বাচ্চা কোলে নিয়ে, কেউ হচ্ছে হাঁটতে পারে না, খোঁড়াতে পর্যন্ত মানুষ রাত্রির বেলা বেরিয়ে গেছে, দিনের বেলা বেরিয়ে গেছে, হাত ধরে দাঁড়িয়েছে, মশাল ধরে দাঁড়িয়েছে, মোমবাতি ধরে দাঁড়িয়েছে, রাতের পর রাত। এই জায়গাটা ধাক্কা খেলো কোথায়? যখন অভয়া, দেখুন, আইনি ভাষায় যদি বলেন, কোর্টের ভাষায় যদি বলেন, সেটা আলাদা একটা জায়গা। অভয়া মামলার যে প্রকৃত বিচার হয়নি, এটা মানুষের মধ্যেকার মনের মত। স্বীকার করেন না করেন আপনাদের ব্যাপার, কিন্তু এটা আমার মনে হয়েছে। এই অভয়া মামলা যদি বিচার পায়, বিজেপি যদি সেই পরিমাণ মানে লয়ার আইনজীবীদের দিয়ে উদ্যোগ নিয়ে এই অভয়া মামলার বিচারটা যদি দ্রুত করতে পারে, তবে কিন্তু অন্য কি কেসগুলো হয়েছে, তার কে জামিন পেয়েছে মানুষ কিন্তু সব উপেক্ষা করতে রাজি থাকবে, যদি এই একটা জায়গা যেখানে গণমন একত্রিত হয়ে গেছিল, কাজে সেই বিচারটা যদি দেওয়ানো যেতে পারে,
অন্তত তার বিচার প্রক্রিয়াকে দ্রুততর করে ওই যে একটা কি বলে নাম, সঞ্জয় রায়, তাকে কোর্ট যে শাস্তি দিয়েছে সেটা একটা বিচার হয়েছে নাকি মানুষ বলছে, এইটাকে যদি একটু পাল্টাতে পারে, এই জায়গাটা যদি গতি আনা যায়, তাহলে কিন্তু মানুষের ওই যে সাহসটা, ওই সাহসটা কিন্তু অটোমেটিক সঞ্চারিত হয়ে যাবে। এবং অভয় মামলার যে বিচার হয়নি ঠিক মতো, অসংখ্য অসঙ্গতি যে সেখানে আছে, এটা আশা করি সবাই স্বীকার করবেন। সেইখানটা যদি একটা পজিটিভ কিছু ঘটে এবং কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিজেপি তার আইনজীবী দিয়ে মামলাতে গতি আনার চেষ্টা করে, অন্তত সেটাকে মানে মানুষের চোখের সামনে তুলে ধরতে পারে, তাহলে কিন্তু অন্য ঘটনা ঘটে যেতে পারে। মানুষের ভাষায় প্রবীর রায়চৌধুরী, আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আপনারা যে সাপোর্ট দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা মতও জানান, সে আমার যে মত, সেই মতের উল্টো মতও থাকতে পারে আপনাদের, সেটাও আপনারা কমেন্টে জানান এবং ছড়িয়ে দিন, যাতে সবার মনের ভাষা, সবার মনের কথা মানুষের ভাষায় উঠে আসতে পারে। মানুষ তার মত দান করে, তার নামই ভোট। মতামতটা দিয়ে একজন প্রার্থীকে সে জেতায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেইভাবে। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।